আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অনেক প্রতীক্ষিত যে ভিডিও, বিশেষ করে অ্যাসাইনমেন্ট নিয়ে, যে আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট করবেন নিজে, নিজে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং ধারাবাহিক কয়েকটি ভিডিওর মাধ্যমে। কারণ ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। সেজন্য সবার যাতে সুবিধা হয়, তাই কয়েকটি ধারাবাহিক পর্বের মাধ্যমে সবগুলো বিস্তারিত আলোচনা করব। তো তার আগে একটু আলোচনা করি যে ইউকের যে সিস্টেম, সেটা বাংলাদেশের সাথে কতটা তফাৎ একটু আলোচনা করি। বাংলাদেশে আমরা যে পড়াশোনা করি, বিশেষ করে ব্যাচেলর বা মাস্টার্স কিংবা স্কুল কলেজ লাইফে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা দিয়ে থাকি। আমাদের পরীক্ষা নির্ভর বেশি হয়ে থাকে এবং আইটেম কার্ড, টার্ম, এগুলো দিয়ে থাকি। আর অ্যাসাইনমেন্ট সৃজনশীল আসার পর কিছুটা শুরু হলো যে অ্যাসাইনমেন্ট এগুলো আসলে এখানের সাথে দিনে রাতে তফাৎ। তো আমরা যে অ্যাসাইনমেন্ট করতাম বাংলাদেশে, বিশেষ করে হয়তো প্রশ্ন দেওয়া থাকতো, সেই প্রশ্ন লিখে নিয়ে চলে যাইতাম। কোনো রেফারেন্স বা কোথা থেকে নিলাম সে বিষয়ে আমরা তেমন লিখি না। কিন্তু ইউকেতে যেটা হয়, ইউকের ম্যাক্সিমামই পোর্শনই অ্যাসাইনমেন্ট ডিপেন্ডেন্ট। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বক্ষেত্রেই অ্যাসাইনমেন্ট হয়ে থাকে এখানে। পরীক্ষা খুব একটা হয় না, দু একটা সাবজেক্টে বা মডিউলে হয়ে থাকে। তো এই জন্য অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এখানকার অ্যাসাইনমেন্টের সিস্টেমটা একটু আলাদা। সেজন্য আপনাদের সুবিধার্থে কিভাবে আপনারা করতে পারেন, তাই ভিডিওগুলো করা। দেখা যায় যে অনেকেই অ্যাসাইনমেন্ট নিজে করে না, অ্যাসাইনমেন্ট অন্যকে দিয়ে করায় নেয় বা পে করে তারপর টাকা দিয়ে অনেকে করায়। কিন্তু এটা না করে আপনারা নিজে, নিজে করতে পারেন। এতে করে যেমন আপনার দক্ষতাও বাড়বে, পাশাপাশি আপনার রিসার্চ সেক্টরে আপনি অনেক কিছু ভূমিকা রাখতে পারবেন বা রিসার্চ করতে পারবেন। কারণ অ্যাসাইনমেন্টের অনেকটা রিসার্চের সাথে রিলেটেড। রিসার্চ আমরা যেভাবে করে থাকি, ঠিক অ্যাসাইনমেন্টটাও সেভাবে হয়ে থাকে। তো এইজন্য রিসার্চের করার পূর্ব যে দক্ষতা বা স্কিলগুলো দরকার, সেটা আপনি অ্যাসাইনমেন্টের মাধ্যমে অর্জন করতে পারেন। আর আ এতে করে যেমন দেখা যায় নিজের দক্ষতাও বাড়ে, আবার দেখা যায় যে আপনার আ টাকাও খরচ করতে হচ্ছে না। অনেকগুলো টাকা সেভ হয়, কারণ অসংখ্য অ্যাসাইনমেন্ট থাকে। ১ বছরের কোর্স বা ২ বছরের কোর্স, সবসময় অ্যাসাইনমেন্ট থাকে। তাই নিজেরা করার চেষ্টা করেন। এতে করে আপনার অর্থও বাঁচবে, আপনার স্কিলও বাড়বে। দুটোই আপনি সুবিধা পাবেন। তো নিজে, নিজে করার চেষ্টা করবেন। তো কিভাবে করবেন আসেন আমরা আলোচনা করি। এবং খুব সহজে নিজে, নিজে করতে পারেন। ধারাবাহিক ভিডিওগুলো দেখে নিজে শিখে ফেলেন এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করতে পারেন। ওকে? তো কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে করা যায়। অ্যাসাইনমেন্ট করার জন্য ১ম এ যেটা দরকার হয়, এটা হলো নেট কানেকশন ভালো থাকতে হবে। তারপরে আপনি চাইলে ল্যাপটপে করতে পারেন অথবা মোবাইলে করতে পারেন। তবে ল্যাপটপে করাটাই সবচেয়ে ভালো। তাহলে একটা কানেকশন থাকা লাগবে, নেটওয়ার্ক যাতে ভালো হয়। পাশাপাশি আপনার যে অ্যাসাইনমেন্ট যেটা করবেন, সেটার একটা ব্রিফ আপনার কাছে যেহেতু থাকে বা গাইডলাইন থাকে, প্রত্যেকটা মডিউলে প্রত্যেকটা টিচারই একটা অ্যাসাইনমেন্ট ব্রিফ দিয়ে থাকে। তো ওই অ্যাসাইনমেন্ট ব্রিফটা আপনি ডাউনলোড করে সেভ করে নেবেন। যদি সেটা পিডিএফে থাকে তাহলে ওয়ার্ডে কনভার্ট করে নেবেন। আর যদি ওয়ার্ডে থাকে তাহলে তো অসুবিধা নাই। আপনি ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ডে। ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে কতগুলো ইনফরমেশন থাকে, বিশেষ করে মডিউল টাইটেল, তারপরে মডিউল লিডার, অ্যাসেসমেন্ট টাইটেল, এটা কি ধরনের হবে? এটা কি একটা প্রপোজাল লেটার, নাকি কোনো অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, নাকি রিপোর্ট রাইটিং, নাকি আপনার রিফ্লেকশন? তো এখানে লেখা আছে যে অ্যাসেসমেন্ট টাইটেল রিপোর্ট রাইটিং এবং সাবমিশন ডেডলাইন এবং আপনার কোর্স কবে থেকে শুরু, কবে ডিউরেশনটা, এই অ্যাসেসমেন্টের ডিউরেশনটা এবং সাবমিশন ডেডলাইন থাকবে, কোর্স লিডারের নাম থাকে এবং কত ওয়ার্ডের কত ওয়াইটনেস। এখানে যেমন দেওয়া আছে 2500 ওয়ার্ড এবং 50% ওয়াইটনেস। তো এটা একটা বিজনেস ফ্যাকাল্টির অ্যাসাইনমেন্ট। তো এখানে যেমন দেওয়া আছে আউটলাইন,
এবং হচ্ছে এখান থেকে কী কী শিখবেন, মডিউল আউটলাইন দেওয়া আছে, অ্যাসেসমেন্ট আউটলাইন দেওয়া আছে। তো এগুলো আমরা একটু দেখে নেব। পাশাপাশি হোয়াইটনেসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, সেটা নিয়ে অন্য একটা ভিডিও করব। তো আপাতত আমরা অ্যাসাইনমেন্টটা কীভাবে করবেন সেটা একটু দেখাই। এবং 2500 ওয়ার্ড, এটা একটু খেয়াল রাখবেন। তো 2500 ওয়ার্ডে অর্থাৎ এটার অনেক ইউনিভার্সিটি দেখা যায় 10% লেস আর 10% প্লাস করে অ্যাকসেপ্ট করে। তো এটা একটু খেয়াল রাখতে হবে 2500 আশেপাশে যাতে হয়, অর্থাৎ 10% বেশি হলে অসুবিধা নেই, কম হলে অসুবিধা নেই, কিন্তু এর বেশি হওয়া যাবে না। এটা অনেক সময় থাকে। এখন এখানে কিছু হিন্টস অ্যান্ড টিপস দেওয়া থাকে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের গাইডলাইনে হিন্টস এবং টিপস দেওয়া থাকে। যেমন এখানে দেওয়া আছে ফরম্যাটটা কীভাবে আপনারা সাজাবেন, সেই ফরম্যাটটা দেওয়া আছে। ফার্স্ট পেজে হচ্ছে টাইটেল পেজ, দেন হচ্ছে কন্টেন্ট পেজ, এরপরে হচ্ছে বাকি আপনার ইন্ট্রোডাকশন এবং স্ট্র্যাটেজি, কনক্লুশন, রেফারেন্স, এগুলো দেওয়া আছে। এইভাবে এই ফরম্যাটে করতে বলছে। পাশাপাশি প্রত্যেকটা হেডিংয়ের আন্ডারে সাব হেডিং থাকবে এবং হচ্ছে কী কী থাকবে ইনক্লুডেড, সেই ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। এবং কত ওয়ার্ডের হবে, ইন্ট্রোডাকশন কত ওয়ার্ডের হবে, তারপরে হচ্ছে বডি কত ওয়ার্ডের হবে এবং কনক্লুশন কত ওয়ার্ডের হবে, রেফারেন্স কোন স্টাইলে হবে। রেফারেন্সের যেহেতু অনেক ধরনের স্টাইল থাকে, সো এই অ্যাসাইনমেন্টের জন্য যেমন রেক্সাম গ্লিন্ডোর স্টাইলে প্রযোজ্য। তো আমরা সে অনুসারে করব। এছাড়াও দেখা যায় যে আমেরিকান সিস্টেম আছে, হার্ভার্ড স্টাইল আছে, তারপরে শিকাগো স্টাইল আছে, অনেক ধরনের স্টাইল আছে। সেগুলো আপনারা অন্য অ্যাপস আছে, সেগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব। আপাতত নর্মালভাবে আপনারা কীভাবে করতে পারেন সেটা একটু দেখানোর চেষ্টা করি। আমরা দেখে নিলাম ব্রিফিংয়ে কী কী আছে, সেটা দেখে এখন এই ইনফরমেশনটা অর্থাৎ সেই ব্রিফের একদম কনক্লুশন পর্যন্ত বা রেফারেন্স লিস্ট পর্যন্ত আমরা ডার্ক করে নেব, ডার্ক করে কপি করব, Ctrl+C দিয়ে কপি করে নেব। ওকে, কপি করে এবার আমি আমার গুগলে গিয়ে ChatGPT লিখে সার্চ করব। যদি আপনার ল্যাপটপে সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করে নেবেন, কিছুই লাগে না, একটা ইমেল নেবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, দ্যাটস ইট, একটা নাম দেবেন, এই দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এখানে একটা ড্যাশবোর্ড আসবে, এই ড্যাশবোর্ডে আপনি হচ্ছে এবার পেস্ট করবেন, Ctrl+V দিয়ে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর ও হচ্ছে আপনার ইনফরমেশন যেটা প্রোভাইড করলেন সেটাকে আবার রিরাইট করবে। তো রিরাইট করে এবং কিছু ইনফরমেশন আপনাকে দিবে, আপনার যতটুকু ব্রিফ ছিল তার চেয়ে একটু বাড়াইয়ে সুন্দর করে দিবে। কিভাবে আপনি করবেন, করতে পারেন সেই গাইডলাইনটা দিয়ে দেবে। যদিও এটা আমাদের তেমন দরকার নাই, তারপরেও আপনারা যারা নিজে নিজে লিখতে পারেন এই ইনফরমেশনগুলো আপনাদের সহায়তা করবে। বিশেষ করে প্যারাফ্রেজিং কীভাবে করবেন, কীভাবে নিজে নিজে লেখা যায়, তো সেটা আমাদের দরকার নাই। আমরা অন্য ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব কীভাবে নিজে নিজে লিখবেন। আজকে নিজে নিজে লেখার দরকার নাই, আপনি হচ্ছে নিজে নিজে ChatGPTর মাধ্যমে করবেন। তো আমার যেটা দরকার, আমি বলতেছি যে আমার হচ্ছে প্লিজ প্রোভাইড মি ফর টেসলা। আমি জাস্ট এখানে বলা আছে যে অ্যাসাইনমেন্ট গাইডলাইনতে যে কোনো অর্গানাইজেশন, সিলেক্টেড অর্গানাইজেশন নিয়ে কাজ করার জন্য। তো আমি টেসলাকে সিলেক্ট করলাম। তো সেজন্য আমি লিখলাম যে প্লিজ প্রোভাইড মি ফর টেসলা, দ্যাটস ইট। এইটুকুই লিখলেই হচ্ছে ও বুঝে নেবে যে আমাকে টেসলা সম্পর্কে এই যে উপরের যে টিপস আছে, হিন্টস অ্যান্ড টিপস ছিল, সেই অনুসারে ও আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবে। এই যে লিখে শুরু করে দিল অলরেডি, ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করলো সেমভাবে ফরম্যাট অনুসারে। তো আমি আর একটু ক্লিয়ারিফাই করার জন্য আমি এবার লিখে দেব যে প্লিজ প্রোভাইড মি ফর অ্যান অ্যাসাইনমেন্ট অ্যাকর্ডিং টু গাইডলাইন, অ্যাকর্ডিং টু অ্যাসাইনমেন্ট গাইডলাইন। তো আমি লিখে দিচ্ছি যে প্লিজ প্রোভাইড মি অ্যান অ্যাসাইনমেন্ট অ্যাকর্ডিং টু গাইডলাইন। যে গাইডলাইনটা আমি ওকে প্রোভাইড করলাম সেই গাইডলাইনটা অনুসারে যাতে আমাকে একটা অ্যাসাইনমেন্ট ও লিখে দেয়। আমি এটা লিখে দিলাম। লিখে আমি এখানে যখন তীর চিহ্ন আসবে, এই যে ডান পাশের যে ব্ল্যাক কালারের সার্কেলটা দেখতে পাচ্ছেন, এখানে যখন তীর চিহ্ন আকারে আসবে তখনই হচ্ছে আমি ইনফরমেশন ওকে প্রোভাইড করতে পারবো।
তার আগে পারবো না। তার আগে ও লিখতেছে, লিখে শেষ হওয়ার পরেই এটা তীরচিহ্ন, এই যে তীরচিহ্ন হয়ে গেল। এখানে ক্লিক করব। ক্লিক করলে ইনফরমেশন ওকে আমি প্রোভাইড করলাম যে আমি কি চাই। এই যে এখন ও একদম এক্স্যাক্টলি যে ফরম্যাটটা আমাদের ছিল, টেমপ্লেটটা ছিল অ্যাসাইনমেন্টের ব্রিফের ভিতরে, ঠিক সেই টেমপ্লেট অনুসারে ও কিন্তু লেখা শুরু করে দিল। ঠিক আছে? এই যে লিখতেছে। তো এই জন্য অ্যাসাইনমেন্ট ব্রিফটা হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে। যদি না বুঝেন ফ্রেন্ড সার্কেল থেকে আস্ক করতে পারেন বা ক্লাসমেটকে একটু জিজ্ঞাসা করে নিতে পারেন যে কীভাবে করবেন। ও বলে দিতে পারে যদি ও বুঝে। আর যদি আপনিও বুঝেন দ্যাটস ইট, তাহলে তো আরও অনেক ভালো। সেভাবে হচ্ছে আপনি জাস্ট ব্রিফটাকে কপি করে আপনি চ্যাটজিপিটি পেস্ট করবেন। তারপরেই হচ্ছে আপনি যেটা চাচ্ছেন ওকে বললে ও ওই অনুসারে করে দেবে। খুব সহজে হচ্ছে আপনারা হচ্ছে এভাবে এই যে লেখাটা ও লিখতেছে সেটা কপি করে দেন নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করে এটা পেস্ট করবেন। ওকে, তো লেখা শেষ হোক। লিখতেছে যেহেতু 2500 ওয়ার্ড লাগবে আমাদের, তো 2500 ওয়ার্ড আমরা কিভাবে করব সেটা একটু দেখাই দেব। তার আগে এখানে ওই যে লেখাগুলো লাগলো যেটার কথা বলছিলাম যে ডিফারেন্স বাংলাদেশের চাইতে এখানে যে রেফারেন্সটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। রেফারেন্সে অনেক নাম্বার ক্যারি করে। তো এই জন্য আমরা ওকে বলতেছি প্লিজ প্রোভাইড ইনটেক্স সাইটেশন অ্যান্ড রেফারেন্স। ইনটেক্স সাইটেশন মিনস এই টেক্সটের ভিতরে হচ্ছে যে রেফারেন্সটা নিলাম তার একটা অংশ আমরা সাইটেশন আকারে দিব, যাতে বুঝতে পারা যায় যে রেফারেন্সটা আপনি ইউজ করছেন সেই রেফারেন্সটার সাথে একটা লিঙ্ক আপ ওখানে আছে। ঠিক আছে? তো এই জন্য আমরা লিখতেছি প্লিজ প্রোভাইড ইনটেক্স সাইটেশন অ্যান্ড হার্ভার্ড স্টাইল রেফারেন্স। আমি হার্ভার্ড স্টাইলে করতেছি, অথবা হার্ভার্ড গ্লেন্ডোর স্টাইল, অথবা শিকাগো স্টাইল, অথবা আমেরিকান স্টাইল। আপনি যে ইউনিভার্সিটি পড়েন ঠিক সেই ইউনিভার্সিটির যে রেফারেন্স ফলো করে সেই রেফারেন্সটা এখানে লিখে দিলে ও ওর মতো সুন্দর করে দেবে। দেখেন এখনও ওই যে প্রথম যে টাইটেল পেজটা আছে সেটা ঠিক রাখলো, কন্টেন্টটা ঠিক রাখলো, দেন ভিতরের যে লেখাটা আছে সেটার ভিতরে চেঞ্জ আসছে। এখন কিন্তু ও সাইটেশন ইউজ করলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জার্নালের অংশটা আছে, যে রাইটার আছে, অথর আছে, সেই অথরের নাম এবং যেখান থেকে পাইলো, যত সালে পাবলিশ হলো সেটুকু, যে সাইটেশন যে নিয়ম সে অনুসারেও কিন্তু সাইটেশনটা এখন দিল। এই যে সাইটেশন অ্যাড হয়ে গেল, কোথা থেকে ইনফরমেশনটা নিয়েছে সেটা সাইটেশনে চলে আসলো। প্রত্যেকটা ইনফরমেশন যেখান থেকে নেওয়া হয়েছে সে সাইটেশনটা অ্যাড করা হলো। তারপরেও যারা একটু ভালো নাম্বার পেতে চান তারা হচ্ছে একটু যাচাই করে এই সাইটেশন এবং রেফারেন্সটা যাচাই করতে পারেন। কিভাবে করবেন সেটা পরবর্তীতে দেখাচ্ছি। বা হচ্ছে নতুন কিছু আরও সাইটেশন অ্যাড করতে চাচ্ছেন, নতুন আরও কিছু রেফারেন্স অ্যাড করতে চাচ্ছেন, কিভাবে করবেন সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। আপাতত আমি হচ্ছে এই অংশটা যতটুকু আমি পেলাম, এই যে ও খুব সুন্দর করে লিখে দিচ্ছে, রেফারেন্সটা দিয়ে দিল। কিন্তু এখানে রেফারেন্সে দেখা যায় যে ডিওআই, যে ইন্টারন্যাশনাল যে আইডি থাকে প্রত্যেকটা জার্নালের, প্রত্যেকটা আর্টিকেলের, সেটা কিন্তু এখানে দেয় নাই। তো আমি চাই যে ডিওআই যে আইডি আছে ইন্টারন্যাশনাল, সে রিকগনাইজড গুগল, অথবা হচ্ছে আপনার জার্নাল যেখানে পাবলিশড হলো সেই জার্নালটার মেইন সোর্স আপনি এখানে পেয়ে যাবেন ডিওআই এর মাধ্যমে। তো আমি ওকে বললাম প্লিজ প্রোভাইড দ্য রেফারেন্স উইথ ডিওআই, এটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে সুন্দর এখন লিখে দিচ্ছে ডিওআই চলে আসতেছে, ইউআরএল চলে আসতেছে, খুব সুন্দর করে এখন রেফারেন্সটা আমার হয়ে যাচ্ছে। এবং যখন ইউআরএল না থাকে তখন ও যেই ওয়েবসাইট থেকে ডিওআই যদি না থাকে তখন যে ওয়েবসাইট থেকে পাইলো সেই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক পাশাপাশি অ্যাক্সেস যে ডেট আছে সেটা লিখে দিচ্ছে। তাহলে যদি নাও লিখে আপনাকে সার্চ করে লিখতে হবে, কীভাবে লিখবেন সেটা নিয়ে পরে জানাচ্ছি। আপাতত আমাদের যে যতটুকু দরকার ছিল আমরা পেয়ে গেলাম। তো আমরা এবার নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, ব্ল্যাঙ্ক পেজ।
এখানে লিখবেন, ওই যে ফাইলে গিয়ে ফাইলে ক্লিক করলে নিউ ব্ল্যাঙ্ক পেজ এটা আসবে। আসার পরে আমি কি করব, ওখান থেকে কপি করে এখানে পেস্ট করব। তো আমি এখানে যেহেতু উপরের যে লেখাটা ছিল সেটা যদি আমি কপি করি নাই আগে, তো সেজন্য আমি হচ্ছে যেটা করব যে রেফারেন্স লিস্টটা হচ্ছে আগে দিয়ে দিলাম, অসুবিধা নাই। সেটা কপি পেস্ট করে রেখে দিলাম এবং নিচের যে অংশ লেখাটা থাকে, বাড়তি লেখা সার্টিফিকেটের কিছু লেখা থাকে নিচে এবং উপরে, প্রথম একদম ফার্স্টের দিকে এবং হচ্ছে শেষের দিকে, এগুলো একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে। ওইগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে রাখা যাবে না, ডিলিট করে দিতে হবে। তো এবার আমার যে লেখাটা আছে, ইনফরমেশনটা আছে, সেগুলো হচ্ছে আমি কি করব, কপি করে নেব। জাস্ট ডার্ক করব এবং ডার্ক করে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নেব মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে। তো এই যে আমার ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু রেফারেন্সটা নিয়ে নিচ্ছি, রেফারেন্স আর দরকার নেই, আমি একটু উপর থেকে কপি করবো। এই যে ইনফরমেশনটা থেকে আমি একদম আমার যে টাইটেল পেজ ছিল প্রথম অংশ, সেই অংশ পর্যন্ত আমি কপি করে নেব যতটুকু আমার দরকার। ঠিক আছে, আমি যখন শেষ লেখাটা দিলাম যে প্লিজ প্রোভাইড মি অ্যান অ্যাসাইনমেন্ট অ্যাকর্ডিং টু গাইডলাইন, সেখান থেকে যে ইনফরমেশনটা ও আমাকে প্রোভাইড করলো ঠিক ওই পর্যন্ত আমি কপি করে নেব। এই যে তার নিচ পর্যন্ত আমি হচ্ছে কপি করব। এই কপি করার পর আমি হচ্ছে তাহলে কীভাবে কপি করব, কন্ট্রোল সি দিলে সুন্দর কপি হয়ে যাবে, বা রাইট বাটন ক্লিক করে কপির অপশন আসবে, সেটা দিয়ে কপি করবেন। দেন কন্ট্রোল ভি দিয়ে আমি ওয়ার্ড ফাইলের ভিতর যেটা আমি ক্রিয়েট করলাম নতুন করে সেখানে পেস্ট করে দেব। অথবা আপনি ক্লিক করার পর আপনি রাইট বাটন ক্লিক করলে এখানে পেস্ট অপশন আসবে, সেটা দিয়ে পেস্ট করে দেবেন। দ্যাটস ইট, পেস্ট হয়ে গেল। এখন আমার কিছু কিছু কাজ আছে। তো এখানে বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমি আগে ডিলিট করে দেব। বিশেষ করে প্রথম অংশ যেটুকু আমার যে গাইডলাইনে ছিল, যে অনুসারে বিশেষ করে ইন্ট্রোডাকশন থেকে লিখতে বলল, পাশাপাশি অ্যাসাইনমেন্টের মূল অংশ হলো ইন্ট্রোডাকশন থেকে, আর তার আগে হচ্ছে টাইটেল পেজ এবং হচ্ছে কন্টেন্ট পেজ। তো আমি সেটা রাখবো, সেটা ঠিক করব। তারপর এই যে ভিতরে বাড়তি যে অংশটা আছে সেটা আমি ডিলিট করে দেব। ডিলিটটা হচ্ছে আপনি ব্যাক স্পেস ডার্ক করে ব্যাক স্পেস চাপ দিলেই হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। আপনি কিবোর্ডে ব্যাক স্পেস চাপ দিলে চলে যাবে, কিংবা ডিলিট দিলে চলে যাবে। এই যে চলে গেল। এখন আমার ওই যে টাইটেল পেজটা যেটা আছে, সেই টাইটেল পেজটা আছে, পাশাপাশি এখানে যেহেতু সার্টিফিকেটে কিছু দাগ ছিল বা সেগমেন্ট করা ছিল, ওই সেগমেন্টে ক্লিক করে দেন হচ্ছে ব্যাক স্পেস চাপ দিলে সেটাও চলে যাবে। এবার আমরা প্রথমে টাইটেল পেজটা তৈরি করি। এই যে টাইটেল পেজের যে ইনফরমেশনগুলো দিতে হয়, টাইটেল পেজে কী কী দিবেন, টাইটেল পেজে ইউজুয়ালি আপনার মডিউলের যে চাচ্ছে, যে অ্যাসাইনমেন্টটা চাচ্ছে তার টাইটেলটা আপনি শো করবেন প্রথমে। তারপর আপনার স্টুডেন্ট নাম্বার, স্টুডেন্ট নেম এটা দিবেন। এরপরে সাবমিশন ডেট দিতে পারেন, কোর্স লিডারের নাম দিতে পারেন, মডিউলের নাম দিতে পারেন। তবে এগুলো শুধুমাত্র নাম আর আইডি দেওয়াটাই, পাশাপাশি হচ্ছে টাইটেলটা দেওয়াই সেফ, অন্যগুলো না দেওয়াটাই ভালো। কারণ এগুলো সবাই দিয়ে থাকে, তাহলে সিমিলারিটি বাড়ে। তো সেজন্য স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি এটুকু দিয়ে, আর হলো আপনি যে প্রসঙ্গে লিখতেছেন সেই প্রসঙ্গটা টাইটেলটা আপনি উপরের দিকে প্রথমে দিয়ে দিবেন, তাহলে হবে। আর ওগুলো না দিলে চলবে। যত বাড়াবেন কমন জিনিস, যত বেশি দিবেন ততই সিমিলারিটি বাড়বে। সেজন্য কমন জিনিস যত কম দেওয়া যায়। তো এই জন্য এখানে আপনি হচ্ছে যেটা করবেন, তাহলে আপনার যে প্রসঙ্গে লিখতেছেন, যে টাইটেলটা আছে সেটাকে হচ্ছে একটু ফন্ট সাইজ বড় রাখবেন, আর বাকিগুলো হচ্ছে একটু ফন্ট সাইজ ছোটো করে দেবেন। আর নেম অ্যান্ড আইডিটা একটু ডান পাশে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর দেখাবে। ওকে, তারপর এখানে আপনি চাইলে ফন্ট সাইজ ছোট বড় করতে পারেন ফন্টে গিয়ে, এরপরে স্পেস কমানো বাড়ানো করতে পারেন।
এটি না করলেও অসুবিধা নেই, নর্মালভাবে করলেও হবে। একটু ফন্ট সাইজটা কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। তারপরে এই যে আমার টাইটেল যেটা আছে সেটা আমি মিডলে নিয়ে আসলাম। এখানে যেহেতু অনেকগুলো অপশন আছে যে আপনার প্যারাগ্রাফটা কী ধরনের হবে, তো আমি যেহেতু টাইটেলটা চাই মাঝামাঝি নিয়ে আসতে, তো আমি মাঝামাঝি নিয়ে আসলাম। এই জন্য মাঝারটা ক্লিক করলাম এবং বাকি সেই টাইটেলটার ফন্ট সাইজ আমি একটু বেশি রাখলাম, বাকি সব কিছুর ফন্ট সাইজ আমি একটু কমাই দিলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টের যে অনেক সময় গাইডলাইনে বলা থাকে যে ফন্ট কত সাইজের হবে এবং হচ্ছে কোন ধরনের ফন্ট ইউজ করবেন। ইউজুয়ালি আমরা যেটা ব্যবহার করি এরিয়ালটা ব্যবহার করে থাকি। তো এরিয়ালটা করাটাই সবচেয়ে ভালো। আরও যেহেতু ChatGPT অনেক ধরনের ফন্ট ইউজ করে, তো আমরা সেটাকে কন্ট্রোল A দিয়ে সবগুলো সিলেক্ট করে দেন ফন্টে গিয়ে ফন্ট চেঞ্জ করে দেব, সবগুলো এরিয়ালে ক্লিক করব। তো এরিয়ালে চলে আসবে এবং ফন্ট সাইজ ক্লিক করব, সেই কন্ট্রোল A দিয়ে সবগুলো টেক্সট সিলেক্ট করে তারপর ফন্ট সাইজ আমরা 12 বা 11 যেটুকু আপনার গাইডলাইনে বলা থাকে সেই অনুসারে আপনি দেবেন। তাই লেখাটা আছে কোর্স নেম বা টিউটর নেম কিংবা হচ্ছে কোর্স লিডার নেম, এগুলো না দিলেও চলবে। সাবমিশন ডেট এটি না দিলেও চলবে, দিলে দিতে পারেন, কিন্তু দিলে হচ্ছে সিমিলারিটি বাড়ে, এই জন্য এগুলো আমরা চাইলে বাদ দিতে পারি। তো তারপর যেটা করব, এই যে কন্টেন্ট পেজ, আমাদের টাইটেল পেজ মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা কন্টেন্ট পেজ, এই কন্টেন্ট পেজও আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ তবে এখানে গাইডলাইনে যেহেতু চাইছে সেজন্য আমাকে অবশ্যই দিতে হবে। যেহেতু টেমপ্লেটে দেওয়া আছে সেজন্য আমাকে কন্টেন্ট পেজটা দিতে হবে। তো কীভাবে কন্টেন্ট পেজ করবেন, এখানে আমরা ডট ডট দিলাম, কিন্তু পেজ নাম্বার তো আমাদের এখনও দেইনি আমরা। তো পেজ নাম্বার দেওয়ার জন্য আমাদের আগে দিতে হবে ইনসার্টে যাবেন। পেজ নাম্বার কীভাবে দেবেন সেটা একটু দেখাই দিই। পেজ নাম্বার দেওয়ার জন্য ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে এই যে পেজ নাম্বার ডান পাশে দেখতে পাচ্ছেন, এবং পেজ নাম্বারটা কোথায় হবে, বটমে হবে না টপ হবে? তো আমরা বটমে দিই, বটমে দিয়ে হচ্ছে মিডলে দিলাম বটমে, সেখানে আমরা ক্লিক করলেই চলে আসবে। তারপর আমরা মিডলে যে ডকুমেন্টের মিডলে ক্লিক করলে মোটামুটি পেজ নাম্বার পড়ে যাবে অটোমেটিক্যালি। তারপর পেজ নাম্বারটা যেমন এখানে ইন্ট্রোডাকশন কত নাম্বার পেজে আছে, স্ট্র্যাটেজি কত নাম্বার পেজে আছে সেটা আমরা দেখে তারপর এই কন্টেন্ট পেজে মেনশন করব। তাহলে আমাদের মোটামুটি গাইডলাইন অনুসারে আপাতত সব ঠিক আছে কিনা আমরা একটু যাচাই করে নিচ্ছি। তারপর ওয়ার্ড নাম্বার কত এবং হচ্ছে রেফারেন্সটা ঠিক আছে কিনা, ভিতরের কন্টেন্ট পেজটা পুরোপুরি হয়েছে কিনা আমরা অন্য সেকেন্ড পর্বে হচ্ছে বিস্তারিত আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই, কারণ ভিডিওগুলো আসলে সম্পূর্ণটা করতে অনেক সময় লাগে, অনেক লম্বা একটা ভিডিও। তো আমি চেষ্টা করলাম যে আপনাদের বোঝার স্বার্থে, দেখানোর স্বার্থে ছোট ছোট পর্বে ভাগ করে দেওয়ার জন্য। তো আমরা অন্য আরেকটা ভিডিওতে হচ্ছে বাকি সব দেখানোর চেষ্টা করব যে, তো এই জন্য যেটা করবেন যে আপাতত যতটুকু আমরা করলাম ঠিক অতটুকু পর্যন্ত হচ্ছে আপনি নিজে নিজে করার চেষ্টা করেন। যে ভিডিওটা পজ করে বন্ধ করে আপনি হচ্ছে আপনার ল্যাপটপে বসে যান, বসে গিয়ে যেভাবে করলাম প্রথম থেকে ওইভাবে অতটুকু পর্যন্ত করে রেখে দেন। রেখে দেওয়ার পর আপনি হচ্ছে পরবর্তী যখন ভিডিওটা আপলোড হবে সেটা দেখে বাকি অংশ করবেন এবং শেষ পর্যন্ত যে 3টা পর্ব আছে 3টা পর্ব সঠিকভাবে দেখে সুন্দরভাবে আশা করি নিজেরা তখন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই।